বৈঠকে বসছেন ইউনুস বাইডেন। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে আলোচনায় গুরুত্ব পাবে জিএসপি সুবিধা ও সংস্কার ইস্যু। আমরা যদি গার্মেন্ট এটা ফিরিয়ে নিয়ে আসতে পারি তাহলে আপনি বুঝতে পারেন আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বে, আবার ফ্যাক্টরিগুলো আসবে, তারপরে এক্সপোর্ট বাড়বে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক হওয়ায় তৈরি হয়েছে নতুন সুযোগ, প্রতিবেশীদের সঙ্গে কৌশলী কূটনীতির পরামর্শ। সংস্কার যদি আমার করতো সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে টেকনিক্যালি সাপোর্ট করতে পারে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারে। আমার প্রয়োজনের আলোকেই কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা আমার তৈরি হচ্ছে। ভারতের দিক থেকেও কিছু চাহিদা থাকবে, আমার দিক থেকেও কিছু চাহিদা থাকবে, এবং সেটাকে আলাপ আলোচনার মধ্য দিয়ে সম্পর্ককে পুনর্বিন্যাসের জায়গায় নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রাণ ফিরে পেল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রায় 3.5 মাস পর ক্লাস শুরু। সুষ্ঠু পরিবেশ চান শিক্ষার্থীরা, ক্ষতি পুষিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস ভিসির। থমথমে পাহাড়, দ্বিতীয় দিনের সড়ক অবরোধে খাগড়াছড়ি রাঙামাটিতে চলছে না যানবাহন। সাজেকে আটকা প্রায় 1,500 পর্যটক। সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে অভিযোগ বিএনপির। রাষ্ট্র সংস্কারে দলটির 6টি কমিটির নেতৃত্বে মির্জা ফখরুল। সরকারকে দেবে প্রস্তাব। ইলিশ রপ্তানির খবরে দেশের বাজারে দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি। 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে মৎস্য আহরণ, জানালেন প্রাণী সম্পদ উপদেষ্টা। এবং রাজধানীতে নাজুক ট্রাফিক ব্যবস্থায় বেড়েছে যানজট। সংস্কারের পর হবে উন্নত দেশের মতো, বললেন উপদেষ্টা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভে ভোগান্তি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে নিউ ইয়র্কে। 24 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের নজির বিরল। বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দ্বিপাক্ষিক বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনের মূল পর্ব বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক শুরু হবে 24 সেপ্টেম্বর। সব ঠিক থাকলে উদ্বোধনী দিনেই অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন কূটনীতিক সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। রাজনৈতিক ও কূটনীতিক সূত্র বলছে, নিউ ইয়র্কে ডক্টর ইউনুস ও জো বাইডেনের বৈঠকটি হবে একটি বিরল ঘটনা। কেননা মার্কিন প্রেসিডেন্ট তার কাউন্টার পার্টের সঙ্গে সাধারণত হোয়াইট হাউসেই বৈঠক করেন। ওয়াশিংটনের বাইরে জাতিসংঘ সাধারণ পরিষদে এসে অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক খুব কমই হয়েছে। তাছাড়া গত 3 দশকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের এমন বৈঠক হয়নি। এটা পসিবল হয়েছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল বিজয়ী। তিনি যেহেতু এই রাষ্ট্রের একটা দায়িত্ব পালন করেছেন, এটা তার সৌভাগ্য, তার বুদ্ধিমত্তা, তার প্রজ্ঞা, তার যে দর্শন, সারা জীবন তিনি যে প্রচার করেছেন, তারই স্বীকৃতি স্বরূপ আমরা একজন ভালো মানুষকে পেয়েছি। বিশ্লেষকরা বলছেন, ইউনুস বাইডেন বৈঠকে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর বর্তমান পরিস্থিতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় প্রাধান্য পাবে। ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং নেপাল ও নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথেও বৈঠক করবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠকটি হচ্ছে না। আমরা আশাবাদী যে অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সম্পর্ক, দেশের অর্থনৈতিক উন্নয়ন
আপনার অর্থ পাচার, এইগুলো বন্ধ করতে পারলেই তো আমাদের সোনার দেশ। ছাত্রদের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 24 সেপ্টেম্বর তার যুক্তরাষ্ট্রে আসার কথা থাকলেও বাইডেনের সঙ্গে বৈঠকের কারণে ডক্টর ইউনূস একদিন আগেই নিউ ইয়র্কে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়, সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সেনাপ্রধান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন প্রধান উপদেষ্টা। তার আগের দিন সরকার প্রধানের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাপ্রধান। অন্য প্রসঙ্গ, প্রাণ ফিরে পেল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রায় 3.5 মাস পর শুরু হলো ক্লাস। দীর্ঘ সময় পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে তারা চান ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ। এদিকে উপাচার্য জানিয়েছেন, জুলাই আগস্ট বিপ্লব ঘিরে যে ট্রমা সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের ঘিরে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দীর্ঘযাত্রার পর নতুন এক সকালের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 3.5 মাস বন্ধ থাকার পর প্রাণ চাঞ্চল্য ফিরেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে। রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হয় একাডেমিক কার্যক্রম। নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের নতুন করে পথ চলা। সব বিভাগে না হলেও কিছু কিছু বিভাগে ক্লাস শুরু হয়েছে। তাই দীর্ঘ সময় ক্লাসের বাইরে থাকা শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত ক্যাম্পাসে ফিরতে পেরে। বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তারা বলছেন, দ্রুতই ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নিতে হবে। চাওয়া থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুষ্ঠুভাবে আমাদের ক্লাসগুলো পরিচালনা করা। আমরা খুব তাড়াতাড়ি এই যে 2-3 মাসের গ্যাপটা এটা ওভারকাম করতে পারবো। আর 3 মাস তারা আমাদের আন্ডারগ্রেড প্রোগ্রাম শেষ হওয়ার আগেই, মানে প্রতিটা সেমিস্টারে 10 দিন 15 দিন কমিয়ে তারা আমাদের এই 3 মাস সময় পুষিয়ে নিতে পারে। নির্ভয়ে ক্লাসে ফিরতে পারলেও ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ভিন্ন মত। কেউ চাইছেন বন্ধ হোক সব ধরনের রাজনীতি, আবার কেউ বলছেন সঠিক নেতৃত্ব গঠনে বিকল্প নেই ডাকসু নির্বাচনের। এখানে রাজনীতিটা একেবারেই বাদ দেওয়া যাবে না, তবে রাজনীতি রাখতে হবে। রাজনীতি থাকা যাবে কোনটা, যে রাজনীতিটা মানুষ চায়, যে রাজনীতিটা ছাত্ররা চায়। আমি চাবো না যে ক্যাম্পাসে কোনো রাজনীতি হোক। এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখানে কোনো রকমের রাজনীতি হয় না, সেগুলো তো চলছে। আসলেই সাধারণ শিক্ষার্থী যারা তারা চাইছে যে ডাকসু নির্বাচন হোক। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সহকারী প্রক্টর। আর পরিদর্শন শেষে উপাচার্য বলছেন, শিক্ষক শিক্ষার্থীদের ট্রমা কাটাতে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র শিক্ষক সবাই কি কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত 2 থেকে 30 জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 1 জুলাই থেকে চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। পরে ছাত্র আন্দোলন চলাকালীন 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। এক প্রকার উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আমরা সকাল থেকে রয়েছি, আমরা দেখেছি দূর দূরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু শ্রেণীকক্ষে এসেছেন ক্লাসে অংশ নিতে। সেই ক্লাস করার পর যখনই কিছুটা সময় পাচ্ছেন তারা কিন্তু আসলে বন্ধু বান্ধবের সাথে কুশল বিনিময় করছেন, আড্ডায় মেতে উঠছেন এবং দীর্ঘদিন যে আসলে দেখা সাক্ষাৎ অর্থাৎ বন্ধু বান্ধব শিক্ষক শ্রেণীকক্ষের সাথে যে তাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই সম্পর্কটা কিন্তু আবারও স্থায়ী করার চেষ্টা করছেন এবং দীর্ঘদিন তাদের মধ্যে বেশ কিছু
আনন্দ উৎসব পরিবেশ বিরাজ করছে। যেমন বলি, যে ছাত্র আন্দোলনের কথা বলা হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু মূল সূচনা হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তার মধ্য দিয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সেই সমর্থন ছিল, তার মধ্য দিয়ে সেই আন্দোলনের সফলতা কিন্তু তারা সবাই সেই বিজয়টাকে কিন্তু একে অপরের মধ্যে কিন্তু ভাগ করে নেওয়ার সময়টুকু কিন্তু তারা পাননি। সেই হিসাবে আজ কিন্তু তারা এখানে এসেছেন, মিলিত হয়েছেন বন্ধু বান্ধবের সাথে, এবং সকল শিক্ষার্থী এক হয়ে কিন্তু তারা এক প্রকার আসলে তারা দীর্ঘদিন পর তাদের দেখা সাক্ষাৎ হয়েছে। এবং সব মিলে একটু যদি বলি যে তাদের মধ্যে বেশ কিছু দাবি দাবাও রয়েছে, যে তাদের বিষয়টি ছিল যে তারা বেশ কিছু সেশন জটের শঙ্কা করছেন। বিশেষ করে যেহেতু জানিয়ে রাখি যে প্রায় 3.5 মাসের মতো বন্ধ ছিল, এর মধ্যে কিন্তু গ্রীষ্মকালীন ছুটি, শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে তাদের কিছু দাবি দেওয়া ছিল, তার জন্য ক্লাস পরীক্ষা বন্ধ ছিল, তার পরপরই ছাত্র আন্দোলন, সব মিলিয়ে মোটামুটি প্রায় 3.5 মাস বন্ধ ছিল ক্লাস। এবং তার পরপরই তারা কিন্তু এখন কিন্তু তারা শ্রেণীকক্ষে এসেছেন, এবং তারপর এখন যেটি বলছেন যে আসলে সেই সেশন জটের সংখ্যা কাটিয়ে উঠতে কিন্তু সাধারণ শিক্ষকদের সাথে তাদের মতবিনিময় হয়েছে। তারা দাবি করছেন যে খুব শীঘ্রই যেন একটি পদক্ষেপ নেওয়া হয়, এবং বিশেষ করে যে সেমিস্টারগুলো রয়েছে সেই সেমিস্টারের সময় কমিয়ে নিয়ে এসে, বিশেষ করে পরীক্ষার সময় এগিয়ে নিয়ে এসে যেভাবেই হোক আসলে সেশন জটের সংখ্যাটা আসলে তারা সংখ্যা চাচ্ছেন না। এবং এর মধ্যে সবচেয়ে বেশি আসলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেটি বলছেন যে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তাদের মধ্যেও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা কিন্তু শুধুমাত্র একটি পরীক্ষার জন্য কিন্তু তারা এখানে অপেক্ষা করছিল। এবং সব মিলিয়ে এর বাইরেও আসলে যদি একটু জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয় রাজনৈতিক পরিবেশ নিয়ে কিন্তু যে শিক্ষার্থীদের মধ্যে মত পার্থক্য রয়েছে, কেউ বিভিন্ন কথা বলছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে। সব মিলিয়ে এখন পর্যন্ত, যদিও এটি নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি, তবে শিক্ষার্থীদের মধ্যে কোনো বিভেদ নেই। শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আনন্দে তারা বিশ্ববিদ্যালয়ে কিন্তু উৎসবমুখর পরিবেশে তারা সময় পার করছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এদিকে পাহাড়ে অশান্তি সৃষ্টিতে কেউ যাতে ইন্ধন না দিতে পারে সেজন্য শান্তি ও সৌহার্দ্য স্থাপনে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করে এই কথা বলেন তিনি। নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ভয়াবহ দুর্নীতি হয়েছে বলেও এ সময় উল্লেখ করেন উপদেষ্টা। দুদিনের সফরে রোববার সকালে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করেন পাট, বস্ত্র ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। একাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ শেষে বৃক্ষরোপণ করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাহাড়ে যাতে কেউ ইন্ধন যোগাতে না পারে সেজন্য বাসিন্দাদের দুঃখ বেদনা বুঝে শান্তি বজায়ে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা, এবং তাদের সাথে ইন্টারাকশনটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে। আছে এর মধ্যে তো অনেক রকমের ইন্ধন যোগাইতে থাকে। আমি মনে করি এটা সমাজের দায়িত্ব, শুধুমাত্র সরকারের দায়িত্ব তা না, এবং মিলেমিশে থাকাটা হলো বেটার। নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দুর্নীতিতে রীতিমতো সাগর চুরি হয়েছে বলে জানান এই উপদেষ্টা। সব ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে দেশবাসীর কাছে সহায়তা চান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার মব জাস্টিসের পক্ষে নয় জানিয়ে গুরুত্ব দেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরও। আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না, প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর। এই লাস্ট 15 বছর যে গভর্নমেন্ট ছিল, পুরো কি বলবো, কি শব্দ পাচ্ছি না, এবং পুরো সিস্টেম খারাপ করে গেছে, অলমোস্ট ফিনিশড। এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে আস্তে যদি জানা যায় 15 বছরের কাজ তো 1 বছরে বা 15 মাসে বা 2 বছরে বা 3 বছরে করা সম্ভব না। এটা হতে পারে না। ইট হ্যাজ টু বি ল অ্যান্ড অর্ডার, এবং আইনের মধ্যে চলতে হবে সবাইকে। যদি না চলে তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া উচিত। বাংলাদেশের মেরিনদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে দুবাই ও সিঙ্গাপুর এম্বাসিতে 2টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ, বিভিন্ন সড়কে অবাধে চলছে রিকশা। যানবাহনের এমন যত্রতত্র চলাচলের কারণে সড়কে বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আছে পাল্টাপাল্টি অভিযোগও। পুলিশ বলছে সাধারণ মানুষের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এদিকে সংস্কার করে উন্নত দেশের মতো ট্রাফিক ব্যবস্থাপনা করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। যানজটে নাকাল নগরবাসী, ট্রাফিক সিগন্যালে চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা।
সড়কে গাড়ির যত্রতত্র চলাফেরা, রিক্সা যেন মরার উপর খাড়ার ঘা, এমন বাস্তবতায় ট্রাফিক পুলিশের দিকে অভিযোগের তীর। আগে যেরকম ট্রাফিক ব্যবস্থা অনেকটা ভালো ছিল, এখন ওইরকম নাই। 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় রোদের মাধ্যমে ভাই, এটা ঠিক না মনে হচ্ছে আমার মনে হয় সিস্টেমটা চেঞ্জ করা উচিত। কেউ মানে না, সবাই তো আর এক না। রং না যে সুন্দর নিয়ম মতো চলতে, তার হয়তো বা যানজট কমতে পারে। ট্রাফিক পুলিশ মূলত 5 তারিখের পর থেকে খুব গা ছাড়া ভাবে ডিউটি করতেছে, যেটা আমার মনে হয় আর কি। ট্রাফিক সিগন্যালগুলো আমাদের সিস্টেম মতো আনতে হবে, সিস্টেম আইন ঠিক মতো পালন করতে হবে, তাছাড়া তো হবে না। পুলিশের সদস্য কম, কিন্তু পুলিশ তো চেষ্টা করছে এবং আমাদের সহনীয় হলেই তো আমরা পারি। ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ, এমন অভিযোগ পুরোপুরি সত্য নয় উল্লেখ করে সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান কর্মকর্তাদের। আমরা সিগন্যাল দেওয়ার চেষ্টা করছি, অনেকে হয়তো ওভারলোড করার চেষ্টা করছে, বাট আমরা তাদের আইনে আওতায় আনছি। আমাদের কার্যকলাপে কোনো আমাদের গাছড়া ভাব বা যেটা বললেন, এটা কোনো সম্ভাবনাই আমাদের নাই। আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে আপনাদের সময় মতন আপনাদের স্মুথলি আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার, শুধু আপনাদের সহযোগিতা কাম্য করছি আমরা। এদিকে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংস্কারের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় সরকার। ট্রাফিক ব্যবস্থাপনাকে কিভাবে উন্নত বিশ্বের মতো করে আধুনিকায়ন করা যায় এবং যথাসম্ভব ম্যানুয়াল অর্থাৎ মানুষের মাধ্যমে যে নিয়ন্ত্রণ সেটাকে কমিয়ে ডিজিটালাইজ করা যায়, আর সেটার দিকে আমরা অবশ্যই মনোযোগ দিই। সামাজিক সচেতনতা বাড়াতে যুবকদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া উপদেষ্টার। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক হওয়ায় নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে বিভিন্ন খাত সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ওয়াশিংটন। এদিকে শেখ হাসিনার পতনকে ভারত বিরাট ক্ষতি হিসেবে দেখছে বলেও মনে করেন সাবেক কূটনীতিকরা। তবে তারা বাংলাদেশের মানুষের চাওয়াকে সম্মান করলে এই সম্পর্ক স্বাভাবিক হবে। শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি করেছে তা আর রাগ ঢাকের বিষয় নেই। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত 15 বছরে ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক ছিল না বাংলাদেশের। শেখ হাসিনার পতনকে ক্ষতি না মনে করে বাংলাদেশের মানুষের সঙ্গে সংযোগ বৃদ্ধি কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে পারে। প্রতিবেশী হিসেবে আমার যে সম্পর্ক ভিত্তি আছে সেটা আমরা মানছি এবং আমরা তার সাথে সম্পর্ক রাখতেও আগ্রহী। গত 15 বছর ধরে যে একটা এককেন্দ্রিক ব্যবস্থা তৈরি হয়েছিল, সেই ব্যবস্থাটার ধস নেমেছে। সমস্যা হচ্ছে যে ভারতের দিক থেকে ভারত এই পরিবর্তনটাকে গ্রহণ করার জায়গাটা ভারত এখনো আসেনি। তারা মনে করছে তাদের কৌশলগতভাবে তারা বিরাট কিছু একটা হারিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকাশ্যে দূরত্ব ছিল শেখ হাসিনা সরকারের। গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে এই দূরত্ব সৃষ্টি হয় বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। পশ্চিমাদের সঙ্গে বাংলাদেশের তিক্ততার সম্পর্ক দূর করা সম্ভব হবে বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। সংস্কার যদি আমার করতো, সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে টেকনিক্যালি সাপোর্ট করতে পারে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারে। আমার প্রয়োজনের আলোকেই কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা আমার তৈরি হচ্ছে। ভারতের দিক থেকেও কিছু চাহিদা থাকবে, আমার দিক থেকেও কিছু চাহিদা থাকবে এবং সেটাকে আলাপ আলোচনার মধ্য দিয়ে সম্পর্ককে পুনর্বিন্যাসের জায়গায় নিতে হবে। নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে প্রধান উপদেষ্টার। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকতায় ফিরবে বলে মনে করছেন সাবেক এই রাষ্ট্রদূত। তবে ৭১ প্রশ্নে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টিও পাশ কাটানোর সুযোগ নেই। দলীয় রাজনৈতিক স্বার্থ বিবেচনায় না নিয়ে সামনের দিনে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ভিত্তি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট হবে বলে আশা প্রকাশ করেন বিশ্লেষকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের রাজনৈতিক সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে জানিয়ে জয়নুল আবদিন ফারুক আরও বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিলে অন্তর্বর্তী সরকারের উপর মানুষের আস্থা আরও বাড়বে। ছাত্র জনতার রক্তে দেওয়া দ্বিতীয় স্বাধীনতা অর্জনকে বিফলে নেওয়ার জন্য এই সকলের একটি গ্রহণযোগ্য ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অস্বস্তিতে পরিণত করার একটা প্রয়াস চালাচ্ছে বলে
দৃশ্যমান মনে হচ্ছে। আমরা এই সরকারের কাছে দাবি করি অনতি বিলম্বে সরকারের নির্বাচনে একটা ম্যাপও এই জঞ্জাল দূরীভূত করার সাথে সাথে একটা ম্যাপও পরিষ্কার করা উচিত, তাতে জনগণের মধ্যে আস্থা আসবে। 31 দফার আলোকে নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে 6টি কমিটি গঠন করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দেওয়ার পাশাপাশি দলের নীতিও গ্রহণ করবেন কমিটির সদস্যরা। জনমত যাচাইয়ের জন্য কমিটির সব প্রস্তাব উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন দলটির নেতারা। মার্জিয়া মোমোর রিপোর্ট। গণতন্ত্র, বাকস্বাধীনতা আর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের দাবিতে বিগত এক যুগের বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশজুড়ে পদযাত্রা, জনসংযোগ, সমাবেশ, কর্মসূচি পালনের পাশাপাশি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের জন্য 2023 সালের 13 জুলাই রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করে দলটি। আগস্ট বিপ্লবের পর সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্র মেরামত। এমন প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 6টি সংস্কার কমিটি গঠন করেছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে, সেখানে আমাদের মতামত দেওয়ার একটি বিষয় আছে। সেই জন্য এবং এর বাইরেও আমরা কীরকম রাষ্ট্র ব্যবস্থা চাই, সেই জন্য আমরা নিজেদের মধ্যে রিকমেন্ডেশনসগুলো আমরা প্রণয়ন করার জন্য বিস্তারিতভাবে আমাদের দলের কয়েকটি কমিটি করা হয়েছে। 1.5 যুগ ধরে ভোটের অধিকার হারানো জনগণকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশন সংস্কার কমিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে সব দলের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার প্রস্তাব দেবে এসব কমিটি, জানালেন সরকারি কর্ম কমিশন ও প্রশাসন সংস্কার কমিটির প্রধান সালাউদ্দিন আহমেদ। পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, এই বিধান আমরা সংবিধানের সংস্কার করব। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে এই রাষ্ট্রকে সত্যিকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রে পরিণত করতে চাই। আমরা যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছিলাম, সেই 31 দফাতে এই সব কিছুই অন্তর্ভুক্ত আছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার ও অনিয়ম তদন্তে সুপারিশ করবেন কমিটির সদস্যরা, জানালেন ব্যাংকিং ও বাণিজ্য সংস্কার কমিটির সদস্য আব্দুল আউয়াল মিন্টু। যদি আমরা রাষ্ট্রে আসলে জনগণের জীবনের মান উন্নয়ন করতে চাই, তাহলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো জনগণের সরকার। জনগণের সরকার অনলি প্রতিষ্ঠিত হয় জনগণের দ্বারা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। বিগত 16 বছরে মামলার জালে বন্দী হয়েছেন বিএনপির 60 লাখ নেতাকর্মী সমর্থক। একই সময়ে গুম হয়েছেন প্রায় 1,500। গণতন্ত্রের লড়াইয়ে শহীদদের আত্মত্যাগ ধারণ করে রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় দলটি, এমনটাই জানিয়েছেন বিএনপি নেতারা। মার্জিয়া মোমো, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আলাদা হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর দীপু মনি, হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক সহ 8 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একজন তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত, তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেশিবাদের দোষরা যারা এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে। সেই জন্য তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত প্রার্থনা মতে তাদের জামিনে প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। মামলা গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আসামিপক্ষের আইনজীবী বলছেন, ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন তারা। আমরা বিজ্ঞ আদালতে যে আদেশ দিয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ। আমরা মনে করি ন্যায় বিচার হচ্ছে আমরা বঞ্চিত হয়েছি। আমরা উচ্চ আদালতে যাব, আমাদের এই সাবমিশনগুলি আমরা উচ্চ আদালতে পেশ করব। বিচারের বিষয়ে দুদকের অনুসন্ধান সম্পর্কে জানতে চেয়েছেন হাইকোর্ট। এসএলএমের সম্পত্তি বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে রিটের শুনানি শেষে আগামী রোববারের মধ্যে দুদকে অনুসন্ধানের অগ্রগতি জানাতে বলা হয়েছে। এসএলএম গ্রুপের সম্পত্তির তালিকা দাখিল ও বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে রোববার হাইকোর্টের আদেশ দিন ধার্য ছিল।
শুনানিতে হাইকোর্ট জানতে চান গ্রুপটির বিরুদ্ধে দুদক কোনো অনুসন্ধান করছে কিনা। এ সময় দুদক আইনজীবী জানান অনুসন্ধান চলছে। এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে গত 18 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রফতানির অনুমতি দিলেও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এতে সায় নেই বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। রফতানির খবরে দেশের বাজারে দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে প্রজনন মৌসুম সামনে রেখে আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বাজারজাত, পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বেশিরভাগ ইলিশই পাওয়া যায় বাংলাদেশে। গত এক যুগে এই প্রজাতির মাছের আহরণ বেড়েছে প্রায় দ্বিগুণ। সরকারি তথ্য মতে বছরে প্রায় 6 থেকে 6.5 লাখ মেট্রিক টন ইলিশ মাছ মেলে। তবে নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ মিললেও বাজারে কমেনি দাম। এখনো মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে গেছে স্বাদের ইলিশ। এমন অবস্থায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে স্বল্প পরিমাণে ইলিশ রপ্তানি হলেও এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। দুর্গাপূজা উপলক্ষে 2019 সাল থেকে নিয়মিত এই মৌসুমে ভারতে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। গেল 2023-24 অর্থ বছরে ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ ছিল 665 মেট্রিক টন, আর গত 4 বছরে দেশটিতে রপ্তানি হয়েছে 5132 টন। পরিমাণ যাই হোক, ভারতে ইলিশ রপ্তানি নিয়ে ব্যাপক সমালোচনা থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেয়ার 3 দিন পর সচিবালয়ে ফরিদা আক্তার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়েছিলেন ভারতে কোনো ইলিশ পাঠানো হবে না। যদিও সেই সিদ্ধান্ত বদলে প্রতিবেশীদেরও ইলিশ পাঠানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। শনিবার 3000 টন ইলিশ রপ্তানির আনুষ্ঠানিক অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়, যা গত বছরের চেয়ে প্রায় 4 গুণেরও বেশি। এরপর থেকেই ইলিশ নিয়ে তর্ক নতুন মোড় নেয়। রোববার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা সাংবাদিকদের জানান, ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাজারে দাম বাড়ানো হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। এদিকে প্রজনন মৌসুম সামনে রেখে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বাজারজাত, পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা। 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে। দেশে আরও বেশি পরিমাণে ইলিশ আহরণে সরকারি ব্যবস্থা মাফিক সবার সহযোগিতা কামনা করেন উপদেষ্টা ফরিদা আক্তার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 2 মাস ধরে বন্ধ বাংলাদেশ ভারত রেল যোগাযোগ। এতে বিপাকে পড়েছেন হাজারো রোগী, ব্যবসায়ী ও পর্যটক। দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রেন চালুর উদ্যোগ নেওয়ার দাবি যাত্রীদের। তবে রেল কর্তৃপক্ষ বলছে বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সাড়া নেই নয়াদিল্লির। নাজমুস সালেহের রিপোর্ট। রাজপথে ছাত্র জনতার তীব্র আন্দোলনে 19 জুলাই সারা দেশে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। মাসখানেক পর অভ্যন্তরীণ ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বন্ধ আছে বাংলাদেশ ভারত রেল যোগাযোগ। এতে বিপাকে পড়েছেন মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেসের হাজার হাজার যাত্রী। প্রতিদিনই কমলাপুর রেল স্টেশনে টিকিটের খোঁজে কাউন্টারে আসছেন যাত্রীরা। টিকিট না পেয়ে তুলে ধরেন ভোগান্তির কথা। চিকিৎসার জন্য যাইতে চাইছিলাম, কিন্তু এখন ভারত বাংলাদেশ ট্রেন বন্ধর কারণে যাইতে পারি না। এদের অনেক ভোগান্তি হইতেছে। চিকিৎসাটা নিতে এই ট্রেনকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমিও নিয়মিত যাতায়াত করি এই ট্রেনে। আসার পর তাদেরকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে টিকিট সাময়িক বন্ধ। এখন এটার জন্য আমার বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। এমন বাস্তবতায় দ্রুত আন্তদেশীয় রেল যোগাযোগ শুরুর তাগিদ যাত্রীদের। 24 তারিখে টিকিট কাটছিলাম ডাক্তার দেখানোর জন্য, যাওয়ার জন্য কলিকাতা। এখন টাকা ফেরত নিতেছি। অনেকে বিমানে যাওয়ার মতো সামর্থ্য নাই বা অনেক জটিলতা,
প্লাস হচ্ছে বাসে যাওয়াটা অনেক জটিলতা, ট্রেনটা অনেক সহজলভ্য ছিল। প্লেনের ভাড়া অনেক বেশি, এজন্য যাইতে খুবই সমস্যা হচ্ছে। এখন ট্রেনটা যদি চালু হয় আমাদের জন্য খুবই ভালো হয়। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান, ট্রেন চালুর বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও এ বিষয়ে সাড়া মেলেনি। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে, রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করেছি। আমরা ভারতীয় ট্রেন চালানোর ব্যাপারে তাদের মতামত চেয়েছি। আমরা তাদের মতামতের জন্য অপেক্ষা করতেছি। মতামত পাওয়া গেলে আমরা দ্রুততম সময়ে ট্রেনটি চালু করব। ভারত বাংলাদেশের মধ্যে চলাচল করে 3টি আন্তদেশীয় ট্রেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শরৎ শুভ্রতা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উৎসবের। চট্টগ্রাম নগরীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এদিকে মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। অনেক বিশ্বাসের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। খড়ের অবয়বে কাদামাটি দিয়ে মূর্তি গড়ার কাজ শেষ, এখন চলছে তুলির টানের কাজ। শরতের দুর্গা উৎসবের বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক, তাই তো প্রতিমা গড়ার কাজ শেষ করতে দম ফেলানোর ফুরসতেই বন্দরনগরী চট্টগ্রামের মৃৎশিল্পীদের। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও সূর্যসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। মূর্তি তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে এসব শিল্পীর ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। মণ্ডপে দেবীকে তার স্বরূপে বসানো দেখেই এসব কষ্ট যেন ভুলে যান তারা। 40টা প্রতিমা বানাইছি 6 মাসে। যখন মন্দিরে প্রতিমা থাকে তখন খুব আনন্দ হয়। আমাদের তৈরি করা মূর্তি পূজা হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে, তখন মন অনেক ভালো লাগে। সবাই মিলে একসাথে হাসি আনন্দের ভিতরে কাজ করতেছি আমরা। পূজার বাকি বেশি দিন নাই, তাই সেজন্য আমরা একটু তাড়াহুড়ার ভিতরে আছি। চট্টগ্রামের নানা বৈচিত্র্যের মণ্ডপগুলোতে পুরাণ কাহিনীর সঙ্গে উঠে আসে সমসাময়িক নানা বিষয়গুলো। এবার মহানগরীর 16টি থানায় 292টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিজস্ব স্বেচ্ছাসেবকদেরকে তৈরি করব। সিসি ক্যামেরা দ্বারা আমরা পূজাটাকে সম্পূর্ণরূপে সিসি ক্যামেরায় আওতায় আনব এবং আমরা পালাক্রমে আমরা পূজাকে সুশৃঙ্খল হওয়ার জন্য আমরা পালাক্রমে আমরা পাহারা দেব, যেন সুন্দর এবং সুশৃঙ্খল হয়। দুর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মণ্ডপগুলোতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কোনো একটি পূজা মণ্ডপ সিসিটিভির আওতার বাইরে থাকবে না। এমনকি একেবারে একান্ত ব্যক্তিগত যে পূজা মণ্ডপগুলো আছে সেগুলো সিসিটিভি কভারেজের আন্ডারে থাকবে। আমাদের সব স্তরে, সব লেভেলে আমাদের পুলিশের নিরাপত্তা পোশাকে এবং সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব শুরু হবে। 13 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ইতি ঘটবে এবারের দুর্গা উৎসবের। দেবী দুর্গতি নাশিনীর আগমনে সকল অশুভ অপশক্তি বিনাশ হয়ে সত্য, সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ অটুট থাকবে। শারদীয় দুর্গা উৎসবে এমন প্রত্যাশা সনাতন ধর্মের অনুসারীদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দক্ষিণ ও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতারা। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় গঠিত 4 দেশীয় জোট কোয়াডের শীর্ষ সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। চীনের ক্রমবর্ধমান আধিপত্য বিস্তারের মধ্যে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে জড়ো হলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের জোট কোয়াডভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহরে আয়োজিত এ সম্মেলনে অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের প্রধানমন্ত্রী অংশ নেন। সম্মেলনের সবচেয়ে বেশি গুরুত্ব পায় দক্ষিণ ও পূর্ব চীন সাগরের সাম্প্রতিক পরিস্থিতি। যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তারা। ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও বিবৃতিতে সরাসরি বেইজিংয়ের নাম উল্লেখ করা হয়নি। দক্ষিণ ও পূর্ব চীন সাগর ছাড়াও সম্মেলনে ইউক্রেন ও গাজা যুদ্ধ সহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন কোয়াড নেতারা। এছাড়া উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানান। সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, ওই বৈঠকে কয়েক বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি চূড়ান্ত করে যুক্তরাষ্ট্র ও ভারত। যুক্তরাষ্ট্র থেকে 31টি MQ-9B স্কাই গার্ডিয়ান ও সি গার্ডিয়ান ড্রোন কিনছে মোদী সরকার। সীমান্ত বরাবর সশস্ত্র বাহিনীর নজরদারি যন্ত্র বাড়াতে এসব ড্রোন কিনছে ভারত। বিশেষ করে চীনের সঙ্গে সীমান্ত বরাবর এই ড্রোন মোতায়েন করা হতে পারে। বাইডেনের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে এক্স পোস্টে মোদি বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন তারা। অন্যদিকে বাইডেন জানান, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পার্টনারশিপ ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ এবং গতিশীল।
রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচ টেস্ট সিরিজের ভেন্যু পর্যবেক্ষণের অংশ হিসেবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সরাসরি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যান পর্যবেক্ষক দল। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবি ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। দলটি স্টেডিয়ামে ইনডোর ক্রিকেট কমপ্লেক্স, মাঠ, গ্যালারি সহ বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখেন। এদিকে ঢাকায় মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মহড়া করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ইউনুস বাইডেন। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে আলোচনায় গুরুত্ব পাবে জিএসপি সুবিধা ও সংস্কার ইস্যু, নতুন সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রাণ ফিরে পেল ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রায় 3.5 মাস পর ক্লাস শুরু। সুষ্ঠু পরিবেশ চান শিক্ষার্থীরা, ক্ষতি পুষিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস ভিসির। এবং থমথমে পাহাড়, দ্বিতীয় দিনের সড়ক অবরোধে খাগড়াছড়ি রাঙামাটিতে চলছে না যানবাহন। সাজেকে আটকা প্রায় 1,500 পর্যটক। সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।